বাংলাদেশের মানচিত্রের দিকে একটু গভীরভাবে লক্ষ্য করুন। খেয়াল করবেন বাংলাদেশের ঠিক মাঝ বরাবর পূর্ব দিকে একটি ভূখণ্ড যেন আমাদের মানচিত্রের পেটের ভেতর ঢুকে আছে। 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা এই রাজ্যটির নাম ত্রিপুরা। ভাষাগত দিক দিয়ে ত্রিপুরার প্রধান ভাষা বাংলা। সংস্কৃতির দিক দিয়েও বাংলাদেশের সাথে তাদের রয়েছে অদ্ভুত এক মিল। আপনি যদি ত্রিপুরার রাস্তায় হাঁটেন, আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে আছেন। কিন্তু এত মিল থাকা সত্ত্বেও এবং 3 দিক দিয়ে বাংলাদেশ পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও ত্রিপুরা কেন বাংলাদেশের অংশ নয়? অনেকেরই হয়তো মনে হতে পারে ত্রিপুরা যেহেতু বাঙালি হিন্দু অধ্যুষিত একটি রাজ্য, তাই হয়তো দেশভাগের সময় এটি স্বাভাবিকভাবেই ভারতের অংশ হয়েছিল। কিন্তু ইতিহাস এত সহজ নয়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঐতিহাসিক সত্য উন্মোচন করব যা হয়তো আপনার ধারণাকে পুরোপুরি পাল্টে দেবে। আমরা জানব কিভাবে একটি মঙ্গোলয়েড জনগোষ্ঠীর স্বাধীন রাজ্য ইতিহাসের নানা বাঁক পেরিয়ে আজকের বাঙালি মেজরিটি ত্রিপুরায় পরিণত হল। আজকের ত্রিপুরায় বাঙালি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলেও একটি চরম সত্য হল, বাঙালিরা এই মাটির আদি সন্তান নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় ত্রিপুরার মূল মালিক হল সেখানকার আদিবাসী ত্রিপুরা বা ত্রিপুরী জনগোষ্ঠী। এই ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষের শারীরিক গঠন বা ফেসিয়াল ফিচার মূলত মঙ্গোলয়েড, অর্থাৎ তাদের চেহারায় পূর্ব এশীয় ছাপ স্পষ্ট। ধর্মগত দিক থেকে এই ত্রিপুরী আদিবাসীরা হাজার বছর ধরেই সনাতন বা হিন্দু ধর্মে বিশ্বাসী। নিজেদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা এবং রাজকীয় ঐতিহ্যের মাধ্যমে তারা এই অঞ্চল শাসন করে আসছিল। ত্রিপুরার ইতিহাস অত্যন্ত প্রাচীন। এটি কোনো সাধারণ প্রদেশ ছিল না, বরং মাণিক্য রাজবংশ শত শত বছর ধরে অত্যন্ত প্রতাপের সাথে ত্রিপুরা শাসন করেছে। মহাভারত কিংবা পুরাণেও কিরাত দেশ হিসেবে এই ত্রিপুরার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ ত্রিপুরা হাজার বছর ধরেই একটি সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন রাজ্য হিসেবে তার অস্তিত্ব বজায় রেখেছিল। এবার আসুন একটু পেছনের দিকে যাই। ভারতবর্ষের ইতিহাসে অনেক বড় বড় সাম্রাজ্যের উত্থান পতন হয়েছে। মুঘলরা পুরো ভারতবর্ষ শাসন করেছে, এরপর এসেছে ব্রিটিশরা। কিন্তু অবাক করা বিষয় হল, এই দুই পরাশক্তির আমলেও ত্রিপুরা তার আলাদা রাজ্যের মর্যাদা বা স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হয়েছিল। মুঘল আমলে বাংলার নবাবরা বারবার ত্রিপুরা আক্রমণের চেষ্টা করেছেন। সমতলের কিছু অংশ, যাকে তখন চাকলা রওশনাবাদ বলা হতো, যা বর্তমানে বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল, তা মাঝে মাঝে মুঘলদের দখলে গেলেও ত্রিপুরার মূল পাহাড়ি অঞ্চল বা হিলটিপাড়া কখনোই মুঘলদের সম্পূর্ণ বশ্যতা স্বীকার করেনি। ত্রিপুরার রাজারা অত্যন্ত চতুরতার সাথে মুঘলদেরকে হাতি ও অন্যান্য মূল্যবান সামগ্রী কর বা উপঢৌকন হিসেবে দিয়ে নিজেদের রাজ্যের অভ্যন্তরীণ স্বাধীনতা বজায় রেখেছিলেন। এরপর যখন ব্রিটিশরা এলো, তখনও ত্রিপুরা সরাসরি ব্রিটিশ ভারতের কোনো জেলা হিসেবে শাসিত হয়নি, বরং এটি একটি প্রিন্সলি স্টেট বা দেশীয় করদ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশরা ভারতের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করলেও ত্রিপুরার ভেতরের শাসন ব্যবস্থা, বিচার এবং সমাজ পরিচালনা করতেন ত্রিপুরার রাজা নিজেই। অর্থাৎ ত্রিপুরা কখনোই পুরোপুরি পরাধীন ছিল না। ত্রিপুরার ইতিহাসের সবচেয়ে বড় মোড়টি ঘুরে যায় 1947 সালে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন ভারতবর্ষকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করা হয়, ভারত এবং পাকিস্তান। কিন্তু সমস্যা দেখা দেয় প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলোকে নিয়ে। ব্রিটিশরা যাওয়ার সময় এই রাজ্যগুলোকে একটি অপশন বা সুযোগ দিয়ে যায়। তারা চাইলে ভারতের সাথে যোগ দিতে পারে অথবা পাকিস্তানের সাথে যোগ দিতে পারে। ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে ত্রিপুরার 3 দিক ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ আজকের বাংলাদেশ দ্বারা বেষ্টিত। যোগাযোগের মাধ্যম, ব্যবসা বাণিজ্য সবকিছুই ছিল পূর্ববঙ্গের সাথে যুক্ত। তাহলে কেন ত্রিপুরা পাকিস্তানে যোগ দিল না? এর প্রধান কারণ ছিল ধর্ম এবং নেতৃত্ব। আগেই বলেছি, ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠী এবং রাজ পরিবার ছিল হিন্দু ধর্মে বিশ্বাসী। দেশভাগের সময় যখন পুরো ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা চরম আকার ধারণ করেছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, তখন ত্রিপুরার রাজপরিবার এবং সাধারণ ত্রিপুরী আদিবাসীরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পাকিস্তানে যোগ দেওয়াটা নিরাপদ মনে করেননি। তৎকালীন মহারাজা বীর বিক্রমকিশোর মাণিক্য বাহাদুর দেশভাগের ঠিক আগেই মারা যান। তখন মহারানী কাঞ্চন প্রভা দেবী নাবালক পুত্রের পক্ষে রিজেন্ট হিসেবে শাসনভার গ্রহণ করেন। তার সিদ্ধান্ত এবং ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের হিন্দু পরিচয়ের কারণেই
ত্রিপুরা পাকিস্তানের পরিবর্তে ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করে। এভাবেই ভৌগোলিকভাবে পূর্ববঙ্গের পেটে ঢুকে থাকা সত্ত্বেও রাজনৈতিক ও ধর্মীয় কারণে ত্রিপুরা ভারতের অংশ হয়ে যায়। এতক্ষণ আমরা জানলাম কিভাবে ত্রিপুরা ভারতের অংশ হল, কিন্তু তাহলে ত্রিপুরার আজকের এই বাঙালি মেজরিটি কিভাবে তৈরি হল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুটি বড় মানবিক বিপর্যয়ের ইতিহাসে: 1947-এর দেশভাগ এবং 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1947 সালে যখন দেশভাগ হয়, তখন পূর্ব পাকিস্তান থেকে লাখ লাখ সংখ্যালঘু হিন্দু প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করে। ত্রিপুরার রাজপরিবার সবসময়ই বাঙালিদের প্রতি সহানুভূতিশীল ছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও ত্রিপুরার রাজাদের গভীর বন্ধুত্ব ছিল। বিখ্যাত গায়ন শচীন দেববর্মনও ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্য। তাই ত্রিপুরা রাজ্য এই শরণার্থীদের সাদরে গ্রহণ করে। এরপর আসে 1971 সালের মুক্তিযুদ্ধ। পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার মুখে প্রায় 1.5 কোটি বাংলাদেশি ভারতে আশ্রয় নেয়, যার একটি বিশাল অংশ, প্রায় 15 লক্ষ মানুষ, আশ্রয় নিয়েছিল ছোট্ট রাজ্য ত্রিপুরায়। সে সময় ত্রিপুরার নিজের জনসংখ্যাই ছিল 15 লক্ষের কাছাকাছি। অর্থাৎ নিজেদের জনসংখ্যার সমান শরণার্থীকে তারা জায়গা দিয়েছিল। যুদ্ধ শেষে বেশিরভাগ মানুষ বাংলাদেশে ফিরে এলেও একটি বড় অংশ স্থায়ীভাবে ত্রিপুরাতেই তদলে যায়। যেই ত্রিপুরার ডেমোগ্রাফি বা জনমিতি পুরোপুরি বসালেও আদিবাসীরা ছিল সংখ্যাগরিষ্ঠ, যা প্রায় 50% উপরে। আজ সেখানে তারা সংখ্যালঘু। বর্তমানে ত্রিপুরার প্রায় 65 থেকে 70% মানুষই বাঙালি হিন্দু, যাদের শেকড় মূলত বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, সিলেট কিংবা চট্টগ্রামে। আজকের ত্রিপুরা এক অদ্ভুত দ্বৈত সত্তার রাজ্য। এখানে বাঙালিরা সমতলে সংখ্যাগরিষ্ঠ। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সরকারি চাকরিতে বাঙালিদের আধিপত্য স্পষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রীও বরাবরই একজন বাঙালি হিন্দু হয়ে থাকেন। কিন্তু তাই বলে কি ত্রিপুরা আদিবাসীরা তাদের প্রভাব হারিয়েছে? একেবারেই না। বাঙালিরা সমতলে মেজরিটি হলেও ত্রিপুরার পাহাড়ি অঞ্চলগুলোতে আজও ত্রিপুরা আদিবাসীরাই মেজরিটি। ত্রিপুরার মোট আয়তনের প্রায় 68% এলাকা নিয়ে গঠিত হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTAADC। এই পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের নিজস্ব স্বায়ত্তশাসন রয়েছে। রাজ্যের রাজনীতিতে কে ক্ষমতায় যাবে তা নির্ধারণে এই আদিবাসী ভোট ব্যাংক আজও বিশাল প্রভাব বিস্তার করে। পরিশেষে বলা যায়, ত্রিপুরা কেবল একটি রাজ্য নয়, এটি অভিবাসন, রাজকীয় ইতিহাস এবং ভূরাজনৈতিক টিকে থাকার এক জীবন্ত জাদুঘর। ত্রিপুরার মানচিত্র হয়তো বাংলাদেশের সাথে মিশে আছে, ত্রিপুরার ভাষার সাথে আমাদের ভাষার হয়তো কোনো তফাৎ নেই, কিন্তু এর মাটির গভীরে লুকিয়ে আছে মঙ্গোলয়েড আদিবাসীদের হাজার বছরের রাজত্ব এবং দেশভাগের এক রক্তাক্ত ইতিহাস। আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন, এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের কোনো অভিমত যদি থাকে, কোনো অনুরোধ যদি থাকে, সেটাও আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।